নমস্কার বন্ধুরা, সকলকে জানাই স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে তোমাদের সামনে আমি নিয়ে এসেছি আগস্ট মাসের 50টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ। ঠিক আছে, সমস্ত কোশ্চেন আমরা ডিটেলসে অ্যানালাইসিস করব এবং সেই রিলেটেড কি কি অ্যানালাইসিস আছে তা তোমাদের সামনে আমি আলোচনা করব। তো আমাদের যেটা উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস তোমরা জয়েন করতে পারো। সামনে গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা আসছে, রেলওয়ে পরীক্ষা চলছে, সিজিএল এর পরীক্ষা আছে। তো সমস্ত পরীক্ষার জন্যই কিন্তু এই আমাদের ক্লাস তোমাদের হেল্পফুল হবে। এবং এই ক্লাস তোমরা কি কি পাবে দেখো, গুগল মিট অ্যাপের মাধ্যমে ক্লাস হয় এবং ডাউট ক্লিয়ারিং, যে কোনো ডাউট তোমরা এখানে সলভ করে নিতে পারবে সঙ্গে সঙ্গে। প্লাস ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স, সেটা কিন্তু আমাদের এই ক্লাসে প্রোভাইড করা থাকে। এবং উইকলি পিডিএফ, উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ, এবং পিডিএফে সমস্ত বিষয় আলাদা আলাদা করে দেওয়া থাকে, যেমন ন্যাশনাল অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল, স্পোর্টস, অ্যাওয়ার্ড, এরকম সমস্ত বিষয় কিন্তু আলাদা আলাদা করে মেনশন করা থাকে। তো পিডিএফটা খুবই হেল্পফুল যারা ইংলিশ ভার্সন পড়বে তাদের জন্যও এবং বাংলা ভার্সনের জন্য। ঠিক আছে, দুটো ভাষাতেই কিন্তু আমরা পিডিএফ প্রোভাইড করে থাকি। এবং উইকলি মক টেস্ট একটা নেওয়া হয় এবং মান্থলি মক টেস্ট 50টা বেস্ট কারেন্ট অ্যাফেয়ার্সের যে এমসিকিউ সেটা দিয়ে মান্থলি মক টেস্টও কিন্তু নেওয়া হয়। এবং মাসিক বেতন মাত্র 200 টাকা রাখা হয়েছে সমস্ত ধরনের ছাত্ররা যাতে আমাদের এই ক্লাস জয়েন করতে পারে, সেহেতু মান্থলি বেতনের সুবিধা আমাদের এই ক্লাসে রাখা হয়েছে। ঠিক আছে, তো যারা আমাদের এই ক্লাসে জয়েন হতে চাও তোমরা অতি সত্বর আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো, কারণ গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য যে নতুন ব্যাচ সেটা খুব শীঘ্রই শুরু হতে চলেছে এবং অ্যাডমিশন চলছে। ঠিক আছে, যারা ক্লাসে ভর্তি হতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে 8597915994। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা অ্যাডমিশন করতে পারো। তো চলো দেখে নিই আজকের প্রথম কোশ্চেন। দেখো, আজকের প্রথম কোশ্চেন দেখো, যে বলছে 25তম এসসিও সামিট। আমরা যেটা জানি যে কিছুদিন আগেই সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের যে 25তম শীর্ষ বৈঠক সেটা আয়োজিত হলো। তো এটা কোথায় আয়োজিত হয়েছে তোমাদের কোশ্চেন রয়েছে। তো এটার সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে চীন। চীনের তিয়ানজিন শহরে এটা আয়োজিত হয়েছে। ঠিক আছে, এখানে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এবং রাশিয়ার ভ্লাদিমির পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কিন্তু উপস্থিত হয়েছেন। ঠিক আছে, আমরা যদি একটু ডিটেলসে দেখি, দেখো 31শে আগস্ট থেকে 1 সেপ্টেম্বর চীনের তিয়ানজিন শহরে কিন্তু এই বৈঠক আয়োজিত হয়েছে। এবং এই বৈঠকে সভাপতিত্ব করছে চীন, অর্থাৎ শি জিনপিং, তিনি কিন্তু সভাপতি পদ সামলাচ্ছেন। ঠিক আছে, তো আমাদের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও কিন্তু সেখানে অংশগ্রহণ করেছিলেন। নেক্সট কোশ্চেনে আমরা যাই। ভারতের প্রথম রাজ্য হিসাবে সরকারি কর্মচারীদের জন্য সাবাটিক্যাল লিভ স্কিম এটা চালু করেছে কোন রাজ্য? তো সাবাটিক্যাল লিভ স্কিম এটা আমি পরে আসছি। এই স্কিমটা চালু করেছে সিকিম। ঠিক আছে, তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সিকিম। সিকিম কি করেছে? সাবাটিক্যাল লিভ স্কিম এটা চালু করেছে। ঠিক আছে, তো বিষয়টা দেখো, এই স্কিমটা কি 2023 সালের আগস্টে ঘোষিত হয়েছে, কিন্তু চালু হলো 2025 সালে। ঠিক আছে, 5 বছর যারা একটানা কাজ করেছেন তারা কি করতে পারবেন? এই নীতির অধীনে 365 দিন, অর্থাৎ 1 বছর থেকে প্রায় 3 বছর, 1080 দিন মানে প্রায় 3 বছর, তারা কিন্তু একবারে ছুটি নিতে পারবেন। কারণ চাকরির মাঝামাঝি সময় বা 5 বছর পর অনেকে অন্য চাকরিতে জয়েন করার জন্য পড়াশোনা শুরু করে, বা কোনো শারীরিক অসুস্থতা বা অন্যান্য যে কোনো কারণ নিয়ে তারা কিন্তু এই ছুটি নিতে পারে। ঠিক আছে, তো এই সাবাটিক্যাল লিভ স্কিম এটা সিকিম প্রথম চালু করেছে। আর সিকিমের এখন বর্তমানে যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন তিনি হচ্ছেন পেমা খান্ডু। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। এবার আসি 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন কি বলছে? কার্গিল যুদ্ধে নিহত সৈনিকদের সম্মান জানাতে কার্গিল শৌর্য বাটিকা
বাটিকা অর্থাৎ একটা পার্ক, ঠিক আছে? তো কার্গিল শৌর্য বাটিকা এটা প্রতিষ্ঠা করবে কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল? অর্থাৎ নিজ রাজ্যে কার্গিল যুদ্ধে যারা নিহত হয়েছে সৈন্যরা, তাদের সম্মান জানাতে একটা উদ্যান বা পার্কের প্রতিষ্ঠা করবে। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে রাজস্থান, ঠিক আছে? রাজস্থান এই কাজটা করবে। নেক্সট দেখো কি বলছে। সম্প্রতি নিউ দিল্লিতে 166তম আয়কর দিবস উদযাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন কেন্দ্রীয় ফিন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন। ভারতে আয়কর দিবস কবে পালিত হয়? ভারতে আয়কর দিবস কবে পালিত হয়, এটা আমাদের কোশ্চেন। তো ভারতে কবে আয়কর দিবস পালিত হয়, এটা সঠিক উত্তর হয়ে যাবে 24শে জুলাই। ভারতে আয়কর দিবস পালিত হচ্ছে কবে? 24শে জুলাই। কী হয়েছিল আমরা যদি অ্যানালাইসিস দেখি, যে 1860 সালে জেমস উইলসন ভারতে আয়কর প্রথা এটা চালু করেছিলেন, এবং 166তম বর্ষ কিন্তু এই বছর পালিত হলো 2025 সালে 24শে জুলাই এই দিবস পালিত হয়। থিম কি রাখা হয়েছে দেখো, রেসপন্সিবল ট্যাক্সেশন অর্থাৎ দায়িত্বশীল কর ব্যবস্থা এবং স্থিতিস্থাপক জাতি, রেজিলিয়েন্ট নেশন। রেসপন্সিবল ট্যাক্সেশন এবং রেজিলিয়েন্ট নেশন, এটা হচ্ছে এই বছর ট্যাক্স ডে যেটা পালন করেছি 24শে জুলাই, তার থিম। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন 5 নম্বর দেখো। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভারতীয় সেনাবাহিনীর নেক্সট উপপ্রধান কে হবেন? তো কোশ্চেনে বলেছে উপপ্রধান হিসাবে কিন্তু জয়েন করবেন পুষ্পেন্দ্র সিং। তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ যে পুষ্পেন্দ্র সিং তিনি ভারতীয় সেনাবাহিনীর উপপ্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন, অর্থাৎ ভাইস চিফ হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন। নেক্সট কোশ্চেন দেখো, 2025 জিপি বিড়লা মেমোরিয়াল অ্যাওয়ার্ড কে পেয়েছেন? জিপি বিড়লা মেমোরিয়াল অ্যাওয়ার্ড কে পেয়েছেন? এটা সঠিক উত্তর হয়ে যাবে ডক্টর ভি নারায়ণন। অর্থাৎ ভি নারায়ণন তিনি এখন বর্তমানে ইসরোর চেয়ারম্যান পদে রয়েছেন, তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ। তো তিনি জিপি বিড়লা মেমোরিয়াল অ্যাওয়ার্ড 2025 দ্বারা ভূষিত হয়েছেন, ঠিক আছে? তো যেটা বললাম, মহাকাশ বিভাগের সচিব এবং ইসরোর বর্তমান চেয়ারম্যান হচ্ছেন ভি নারায়ণন, ঠিক আছে? নেক্সট দেখো, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি অর্থাৎ ইগনু যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, তো ইগনুর প্রথম মহিলা উপাচার্য বা ভাইস চ্যান্সেলর পদে কে নিযুক্ত হয়েছেন? এখানে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। তো ইগনুর প্রথম মহিলা, অর্থাৎ এটা খুবই গুরুত্বপূর্ণ, প্রথম মহিলা উপাচার্য হিসাবে কে নিযুক্ত হয়েছেন? এটা সঠিক উত্তর কী হয়ে যাবে? এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ডক্টর উমা কাঞ্জিলাল। ইনি হলেন ডক্টর উমা কাঞ্জিলান, তিনি ইগনুর প্রথম মহিলা ভাইস চ্যান্সেলর হিসাবে কিন্তু নিযুক্ত হয়েছেন, ঠিক আছে? নেক্সট দেখো, ওয়ান্স এলিফ্যান্ট লিভড হেয়ার শিরোনামে বইটির জন্য পেন ট্রান্সলেট অ্যাওয়ার্ড কে জিতেছেন? ওয়ান্স এলিফ্যান্ট লিভড হেয়ার এই নামটাও কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ এই বইটার জন্য কিন্তু এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে। ওয়ান্স এলিফ্যান্ট লিভড হেয়ার, ঠিক আছে? পেন ট্রান্সলেট অ্যাওয়ার্ড। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে গীতাঞ্জলি শ্রী। আমরা একটু যদি দেখি, দেখো যে হিন্দুই ঔপন্যাসিক গীতাঞ্জলি শ্রী, তিনি টম্ব অ্যান্ড স্যান্ড রেত কি সমাধি বলে একটা বই আছে ওনার লেখা হিন্দিতে, তো তার জন্য 2022 সালের আন্তর্জাতিক বুকার অ্যাওয়ার্ড পেয়েছিলেন। আর বইটা অনুবাদ কে করেছিলেন? ডেজি রকওয়েল। দুটো নামই কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। গীতাঞ্জলি শ্রী তিনি বই লিখছেন, বইটার নাম টম অ্যান্ড স্যান্ড, সাল হচ্ছে 2022, পুরস্কারটা হচ্ছে আন্তর্জাতিক বুকার প্রাইজ। আর কে অনুবাদ করছে? ডেজি রকওয়েল, ঠিক আছে? আর ওয়ান্স এলিফ্যান্ট লিভড এটা 2025 সালে পেন ট্রান্সলেট অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে। লেখিকার ছবি তোমরা এখানে দেখতে পাচ্ছ, গীতাঞ্জলি শ্রী, ঠিক আছে? নেক্সট দেখো 9 নম্বর কোশ্চেন, 2025 সালের বিশ্ব ব্যাঘ্র দিবস বা ইন্টারন্যাশনাল টাইগার ডে কবে পালন করা হয়? তো এখানে থিম দিয়ে দেওয়া হয়েছে সিকিউরিং দ্য ফিউচার অফ টাইগার্স উইথ ইন্ডিজেনিয়াস পিপল অ্যান্ড লোকাল কমিউনিটিস অ্যাট দ্য হার্ট। কিন্তু আমাদের কোশ্চেন দিয়েছে যে ব্যাঘ্র দিবস আমরা কবে পালন করি? তো ব্যাঘ্র দিবস আমরা পালন করি 29শে জুলাই। ব্যাঘ্র দিবস পালন করা হয় 29শে জুলাই।
নেক্সট কোশ্চেন, পারনীত কর এবং কুশল দালাল, এখানে তোমরা ছবি দেখতে পাচ্ছ, পারনীত কর এবং কুশল দালাল এই দুজন ব্যক্তি কোন খেলার সাথে জড়িত? সঠিক উত্তর হয়ে যাবে তীরন্দাজি, অর্থাৎ শুটার। ইনারা হচ্ছেন শুটার, তীরন্দাজি খেলার সাথে জড়িত। ঠিক আছে, তো দেখো তীরন্দাজি ইভেন্টে কিন্তু মিশ্র দলগত বিভাগে ভারতের হয়ে প্রথম কিন্তু স্বর্ণপদক এরা জিতেছেন ইউনিভার্সিটি গেমসে। ওই জন্য কিন্তু নাম দুটো খুবই গুরুত্বপূর্ণ, পারনীত কর এবং কুশল দালাল। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন যায় 11 নম্বর কোশ্চেন। দেখো 2025 ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ড, অর্থাৎ যারা ক্রিকেট খেলা ছেড়ে দিয়েছে, অবসর নিয়ে নিয়েছে, রিটায়ার, তাদেরকে নিয়ে কিন্তু আবার একটা চ্যাম্পিয়নশিপ আয়োজিত হচ্ছে। ঠিক আছে, তো এটাকে বলা হচ্ছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস, WCL, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ড। তো এটা জিতেছে কোন দেশ? 2025 সালে এটা জিতেছে ভারত, না ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, না পাকিস্তান? এটা সঠিক উত্তর হয়ে যাবে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকায় কিন্তু 2025 সালের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ড এই প্রতিযোগিতা জিতেছে। ঠিক আছে, তো এখানে দেখো বার্মিংহামের এজবাস্টনে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে পাকিস্তানকে 9 উইকেটে কিন্তু পরাজিত করে দক্ষিণ আফ্রিকা এই প্রতিযোগিতা জিতেছে, আর রানার আপ হয়েছে পাকিস্তান। নেক্সট কোশ্চেন, 12 নম্বর কোশ্চেন, এশিয়ান সার্ফিং চ্যাম্পিয়নশিপ 2025-এ কোন ভারতীয় প্রথম মেডেল পেলেন? অর্থাৎ প্রথম ভারতীয় হিসাবে কিন্তু এই সার্ফিং চ্যাম্পিয়নশিপে মেডেল পেয়েছে। খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রথম ভারতীয় হিসাবে তিনি এই পদক পেয়েছেন, আমাদের ভারতীয়দের কাছে একটা গর্বের বিষয়। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, রমেশ বুদিহাল। তোমরা এখানে ছবি দেখতে পাচ্ছ, রমেশ বুদিহাল তিনি সার্ফিং খেলার সাথে জড়িত, এবং সার্ফিং খেলা তোমরা দেখতে পাচ্ছ এখানে ছবিতে আছে। তো তিনি প্রথম ভারতীয় হিসাবে কিন্তু মেডেল পেয়েছেন, রমেশ বুদিয়াল। নেক্সট কোশ্চেন, 13 নম্বর কোশ্চেন, ভারতের প্রথম এখন সব কিছু AI পাওয়ার্ড, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বেসড যে বিষয়গুলো, সেগুলো নিয়ে খুব কোশ্চেন আসছে, এবং এইগুলো নিয়ে আমাদেরকে আপডেট থাকতে হবে। AI পাওয়ার্ড অঙ্গনওয়াড়ি সেন্টার এখন বর্তমানে যে PM পোষণ, অর্থাৎ মিড ডে মিলের নতুন নাম PM পোষণ। তো অঙ্গনওয়াড়ি আমরা জানি যে একদম ছোট শিশুদের যেটা শিক্ষাদান করার জন্য হেল্প করে, তাদেরকে বলা হয় অঙ্গনওয়াড়ি। ঠিক আছে, তো অঙ্গনওয়াড়ি সেন্টার কিন্তু সেটা ভারতের প্রথম AI পাওয়ার্ড। ঠিক আছে, এটা কোথায় চালু হয়েছে? এটা সঠিক উত্তর হয়ে যাবে নাগপুর, মহারাষ্ট্রের নাগপুরে এটা চালু হয়েছে। তো এখানে দেখো কি কি সুবিধা এখানে পাবে, যে ইন্টারেক্টিভ স্মার্ট বোর্ডে ক্লাস হবে, VR হেডসেট, ঠিক আছে, ট্যাবলেট ইত্যাদি তারা পাবে, ট্যাবলেটে ক্লাস নেবে, এবং প্রতিটি শিশুর অগ্রগতি আলাদাভাবে কিন্তু পর্যবেক্ষণ করা হবে, এবং বিষয়বস্তু বুঝতে অসুবিধা বা কীভাবে শেখার গতি পৃথক হয়, বাচ্চাদের এক একজনের এক এক রকমভাবে শিখে, তো কারুর আগে কারুর পরে, তো কীরকম শিক্ষার গতি রয়েছে সেইগুলোকে অ্যানালাইসিস করবে, এবং ছড়া, গান, গল্প, গেম এইসবের মাধ্যমে তাদের যাতে শিক্ষা প্রদান করা হয় সেই দিকে কিন্তু হেল্প করবে এই AI পাওয়ার্ড অঙ্গনওয়াড়ি সেন্টার। ঠিক আছে, এটা কোথায় খোলা হয়েছে বললাম? নাগপুরে। নেক্সট দেখো জ্ঞান ভারতম মিশন, অর্থাৎ জ্ঞান ভারতম মিশনের মূল উদ্দেশ্য কি, এখানে কিন্তু জিজ্ঞেস করেছে, কোশ্চেনে রয়েছে যে এই মিশনের মূল উদ্দেশ্য কি, জ্ঞান ভারত মিশনের। তো এখানে দেখো পাণ্ডুলিপি অ্যাক্সেসের জন্য, পাণ্ডুলিপি অর্থাৎ যেগুলো আমরা পুঁথি আর কি বলে থাকি, তো পুঁথিগুলো অ্যাক্সেস যাতে করতে পারে তার জন্য একটা ডিজিটাল প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করা হচ্ছে। তারপর সংরক্ষণ এবং পুনরুদ্ধারের জন্য আধুনিক কৌশল ব্যবহার করা হচ্ছে, এবং ডিজিটাইজেশন যাতে করা যায় তার ব্যবস্থা করা হচ্ছে। তো এখানে উত্তর হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ এই সবগুলোই কিন্তু এই প্রকল্পের মূল উদ্দেশ্য জ্ঞান ভারতম মিশনের। ঠিক আছে, নেক্সট দেখো কোন রাজ্যে CISF তাদের প্রথম মহিলা কমান্ডো ইউনিট চালু করেছে? প্রথম মহিলা কমান্ডো ইউনিট চালু করেছে CISF, তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ, CISF অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। CISF-এর প্রথম মহিলা কমান্ডো ইউনিট কিন্তু চালু হয়ে গেছে, এবং এটা কোন রাজ্যে চালু হয়েছে?
অপশান হবে সি, মধ্যপ্রদেশে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মার ক্রিকেটীয় সাফল্য, সংগ্রাম এবং ব্যক্তিগত বিকাশ বর্ণিত জীবনীমূলক বইটার নাম কি দেখো, এ ট্রিটিজ ফর দ্য রিমার্কেবল রোহিত। এ ট্রিটিজ ফর দ্য রিমার্কেবল রোহিত। ঠিক আছে, তো এই বইটা কার লেখা? এখানে তোমরা ছবিতেও দেখতে পাচ্ছ যে বইটার কভার পেজ এখানে দেওয়া হয়েছে রোহিত শর্মা। তো এখানে বইটার লেখক হচ্ছে আর কৌশিক, বইটার লেখক আর কৌশিক। ঠিক আছে, নেক্সট দেখো, ভারতীয় সিনিয়র ফুটবল দলের প্রধান কোচ, অর্থাৎ ফুটবল দলের প্রধান কোচ হিসাবে সম্প্রতি কে নিযুক্ত হয়েছেন? সিনিয়র ফুটবল দল পুরুষ মেল টিমের। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে খালিদ জামিল। এখানে ওনার ছবি আমরা দেখতে পাচ্ছি, খালিদ জামিল, তিনি সিনিয়র ফুটবল টিমের কোচ হিসাবে নিযুক্ত হয়েছেন। নেক্সট 18 নম্বর কোশ্চেন, এখানে ছবিতে তোমরা চিনতে পারছো সত্যপাল মালিক, তিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন। সত্যপাল মালিক তিনি কোন ক্ষেত্রের সাথে জড়িত ছিলেন সেটা আমাদেরকে বলতে হবে। তো রাজ্যপাল না রাজ্যসভার বিরোধী দলনেতা, জম্মু কাশ্মীর ইউনিভার্সিটির চ্যান্সেলর, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের চেয়ারম্যান? তিনি রাজ্যপাল ছিলেন। কোথাকার রাজ্যপাল ছিলেন? জম্মু কাশ্মীরেরই ছিলেন। ঠিক আছে, এখানে দেখো, জম্মু কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক কিডনির সমস্যায় ভুগছিলেন। পূর্বে তিনি মেঘালয়, বিহার, গোয়া এগুলোরও রাজ্যপাল হিসাবে দায়িত্ব সামলেছেন সত্যপাল মালিক। ঠিক আছে, নেক্সট দেখো, আইআইটি মাদ্রাসে ইন্ডিয়ান আর্মি রিসার্চ সেল উদ্বোধন করলেন ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র ত্রিবেদী। ঠিক আছে, অর্থাৎ সেনাপ্রধান উপেন্দ্র ত্রিবেদী মহাশয় তিনি ইন্ডিয়ান আর্মি রিসার্চ সেল উদ্বোধন করেছেন কোথায়? না আইআইটি মাদ্রাসে। তো এই সেলটার নাম কি রাখা হয়েছে? অগ্নিযোগ, অগ্নিপান, অগ্নিতীর না অগ্নিশোধ? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অগ্নিশোধ, অপশান ডি, অগ্নিশোধ এই রিসার্চ সেন্টারটার নাম। তো এখানে কী কী নিয়ে রিসার্চ হবে দেখো, অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং, অর্থাৎ 3D যে সমস্ত এখন যন্ত্রপাতি ইউজ হচ্ছে তো সেইগুলো নিয়ে আলোচনা হবে। সাইবার সিকিউরিটি, কোয়ান্টাম কম্পিউটিং, ওয়্যারলেস যোগাযোগ ব্যবস্থা এবং যে মানবহীন যে সমস্ত এরিয়াল ভেহিকেল হোক, ড্রোন হোক, এইগুলো নিয়ে কিন্তু আলোচনা বা এখানে রিসার্চ করা হবে। আইআইটি মাদ্রাসের অধীনে এটা চালু হয়েছে। নেক্সট দেখো, 43তম লোকমান্য তিলক ন্যাশনাল অ্যাওয়ার্ড, 43তম লোকমান্য ন্যাশনাল অ্যাওয়ার্ড। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে, এটা মহারাষ্ট্র সরকার থেকে দেওয়া হয়। এখানে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে নীতিন গডকরি মহাশয়, তাকে এই পুরস্কারে ভূষিত করা হচ্ছে। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে কেন্দ্রীয় হাইওয়ে মিনিস্টার নীতিন গডকরি, পরিবহন মিনিস্ট্রির বর্তমানে রয়েছেন নীতিন গডকরি মহাশয়। তো তাকে লোকমান্য তিলক অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে। নেক্সট দেখো, হিরোশিমা এবং নাগাসাকি দিবস। আমরা সকলেই জানি যে 1945 সালে দুটি বোমা বিস্ফোরণ করা হয়, নিউক্লিয়ার বোমা, জাপানের হিরোশিমা এবং নাগাসাকি শহরে। তো এই দিবসটাকে মনে রাখতে এবং নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে, পরবর্তীতে যাতে এরকম নিউক্লিয়ার অ্যাটাক আর না হয়, তো এই সমস্ত বিষয়ে মানুষকে সচেতন করার জন্য এই দিবস পালিত হয়। তো হিরোশিমা দিবস পালন করা হয় 6 আগস্ট এবং নাগাসাকি পালন করা হয় 9 আগস্ট। অর্থাৎ এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। ঠিক আছে, নেক্সট দেখো কি বলেছে যে 1945 সালে এটা হয়েছিল বোমা বিস্ফোরণ। দুটো নিউক্লিয়ার বোমা ছিল, একটা হচ্ছে লিটল বয় আর একটা হচ্ছে ফ্যাটম্যান। হিরোশিমাতে হচ্ছে লিটল বয়, নাগাসাকিতে হচ্ছে ফ্যাটম্যান। এই দুটো বোমা 6 আগস্ট এবং 9 আগস্ট বোমা নিক্ষেপ করা হয়েছিল। নেক্সট কোশ্চেন দেখো, 22 নম্বর, টুটোজ নামে ভারতের প্রথম এআই পাওয়ার্ড লার্নিং অ্যাপ, ভারতের প্রথম এআই পাওয়ার্ড লার্নিং অ্যাপ লঞ্চ করেছে কোন আইআইটি? এটা সঠিক উত্তর হয়ে যাবে আইআইটি পাল্লাকাড। আইআইটি পাল্লাকাড কিন্তু টুটোজ নামে এই অ্যাপটা ইনস্টল করেছে, তো লঞ্চ করেছে। দেখো এই অ্যাপে কী পাবে, জেই, নিট, ক্যাট এই সমস্ত পরীক্ষার কিন্তু তোমরা প্রিপারেশান এখানে ফ্রিতে পাবে। ঠিক আছে, আইআইটি পাল্লাকাড কর্তৃক এই অ্যাপটা লঞ্চ করা হয়েছে।
নেক্সট এখানে ছবিতে দেখতে পাচ্ছ যে শিবু সোরেন তিনিও সম্প্রতি প্রয়াত হয়েছেন। তো তিনি কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন? তিনি ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন শিবু সোরেন মহাশয়। তো এখানে দেখো রাজ্যসভার সদস্য ছিলেন এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চা দলের নেতাও ছিলেন এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে কিন্তু 3বার মুখ্যমন্ত্রী ছিলেন। বর্তমানে মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে হেমন্ত সোরেন। তো শিবু সোরেন তিনিও কিন্তু ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন। নেক্সট কোশ্চেন দেখো, ইন্ডিয়াস ফার্স্ট ড্রোন বেসড ক্লাউড সিটিং এটার অর্থাৎ কি? আর্টিফিশিয়াল রেন আমরা যেটা সিনেমাতে দেখে থাকি, তো এটাই কিন্তু প্রথম ড্রোন বেসড ক্লাউড সিটিং সেটা লঞ্চ করা হয়েছে। তো এটা কোথায় লঞ্চ করা হয়েছে? এটা সঠিক উত্তর হয়ে যাবে রাজস্থানের জয়পুরে ড্রোন বেসড ক্লাউড সিটিং এই বিষয়টা চালু হয়েছে। এবং এর মধ্যে কি হয়, মেঘের মধ্যে উপর থেকে ড্রোন বা হেলিকপ্টারের মাধ্যমে সোডিয়াম ক্লোরাইড পুট করা হয় এবং সেটা ঘনীভূত হয়ে বৃষ্টির জলের মতো আকার ধারণ করে এবং সেখান থেকে বৃষ্টি হয়। রাজস্থানে একটা ড্যাম রয়েছে, সে ড্যামটার নাম হচ্ছে রামগড় বাঁধ। তো এই বাঁধে অনেক দিন ধরে জল নেই, জল শুকিয়ে গেছে। তো সেখানে আবার জলের যে ব্যবস্থা করা যায় তার জন্য কিন্তু এই ড্রোন বেসড ক্লাউড সিটিং পদ্ধতি অ্যাপ্লাই করা হয়েছে। এবং মার্কিন প্রযুক্তি সংস্থা রয়েছে জেন এআই, কোম্পানির নাম হচ্ছে জেন এআই, এবং রাজস্থান গভর্নমেন্ট এই দুটো মিলে তারা কিন্তু এই কাজ করছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা যাই। 25 নম্বর কোশ্চেন দেখো, তথ্যচালিত উদ্ভাবনের মাধ্যমে আধারের দৃঢ়তা, নিরাপত্তা এবং নির্ভরযোগ্যতা আরও বৃদ্ধির জন্য নিম্নলিখিত কোন সংস্থার সাথে চুক্তি করল ইউআইডিএআই, অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া, আমরা যেটা জানি আধার কার্ড। তো আধার কার্ডের যে আরও সিকিউরিটি সেইগুলোকে বৃদ্ধির জন্য এই একটা সংস্থার সাথে চুক্তিবদ্ধ হয়েছে ইউআইডিএআই। সংস্থাটার নাম কি? তো এই সংস্থাটার নাম হবে অপশান বি, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের সাথে কাজ করবে ইউআইডিএআই। ঠিক আছে, তো অপশান বি। নেক্সট দেখো 26 নম্বর কী বলছে। তো এখানে দেখো 25 নম্বরের ওটার অ্যানালাইসিস, যে বায়োমেট্রিক যে ব্যবস্থা রয়েছে, আঙুলের ছাপ বা চোখের যে রেটিনার ছবি তারা নেয় আধারের ক্ষেত্রে, এবং সরঞ্জামের উন্নতি, অ্যালগরিদম এবং অন্যান্য সিস্টেমগুলোকে আপডেট করে আধারের গ্রহণযোগ্যতা বাড়ানো এবং সিকিউরিটি বাড়ানোর জন্য 5 বছরের চুক্তি কিন্তু স্বাক্ষরিত হয়েছে। নেক্সট হচ্ছে 2025 মিস ইউনিভার্স ইন্ডিয়া শিরোপা কে জিতেছেন? এটা সঠিক উত্তর হয়ে যাবে মানিকা বিশ্ব শর্মা। এখানে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ মানিকা বিশ্ব শর্মা, তিনি মিস ইউনিভার্স ইন্ডিয়া 2025 এই শিরোপা পেয়েছেন। দেখো মানিকা বিশ্ব শর্মা তিনি রাজস্থানের বাসিন্দা, ছবি দেখতে পাচ্ছ এখানে। থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে 74তম গ্লোবাল মিস ইউনিভার্স যে প্রতিযোগিতা আয়োজিত হবে, সেখানে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন তিনি, অর্থাৎ মানিকা বিশ্ব শর্মা। ঠিক আছে, 2025 মিস ইউনিভার্স ইন্ডিয়া হয়েছেন, এবার গ্লোবাল মিস ইউনিভার্সে তিনি ভারতের হয়ে পার্টিসিপেট করবেন। ঠিক আছে, নেক্সট দেখো 27 নম্বর, প্রথম সংস্করণ অর্থাৎ ফার্স্ট এডিশন খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্ট ফেস্টিভ্যাল, এটা অনুষ্ঠিত হবে কোন লেক বা হ্রদে? উলার লেক, ডাল লেক, মানসার লেক না সম্বল লেক? এটা সঠিক উত্তর হয়ে যাবে ডাল লেকে প্রথম খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস গেম এটা আয়োজিত হবে। দেখো এখানে এটার ম্যাসকট কী রাখা হয়েছে? হিমালয়ান কিংফিশার এখানে ম্যাসকট রাখা হয়েছে 21 থেকে 23 আগস্ট পর্যন্ত। শ্রীনগরের ডাল লেক, এখানে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ ডাল লেকের অপরূপ সৌন্দর্য, এবং সেখানে এই স্পোর্ট ফেস্টিভ্যাল আয়োজিত হয়েছে। ঠিক আছে, তো শ্রীনগরের ডাল লেকে এই প্রতিযোগিতা আয়োজিত হয়েছে।
নেক্সট দেখো, পরিযায়ী শ্রমিকদের আর্থিক সহায়তা প্রদান করতে সমশ্রী প্রকল্প চালু করলো পশ্চিমবঙ্গ সরকার। তো এই প্রকল্পের মূল উদ্দেশ্য কী? প্রথম অপশান বলছে বাংলার পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে এনে তাদের জীবিকার জন্য সাহায্য করা। 2 নম্বর বলছে পরিযায়ী শ্রমিক যারা ফিরে আসবেন তাদের এককালীন ভ্রমণ সহায়তা হিসাবে 5,000 টাকা দেওয়া হবে। অপশান সিতে বলছে রাজ্যে ফিরে আসার পর প্রথম 1 বছর পরিযায়ী শ্রমিকদের কাজের ব্যবস্থা না হলে মাসে 5,000 টাকা করে ভাতা দেওয়া হবে। আর অপশান ডি বলছে উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে রাজ্যে ফিরে আসা শ্রমিকদের দক্ষতা অনুযায়ী নতুন করে প্রশিক্ষণ দেওয়া হবে এবং তাদের কাজ খুঁজে দেওয়ার জন্য কাজে যুক্ত করা হবে বিভিন্ন কাজে। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান ই, অর্থাৎ সবগুলিই কিন্তু এর উত্তর হবে। অর্থাৎ তাদেরকে নতুন কাজের জন্য ট্রেনিং দেওয়া হবে এবং কাজ খুঁজে দেওয়ার ব্যবস্থা করা হবে, জীবিকার ব্যবস্থা করা হবে, এককালীন 5,000 টাকা পাবে এবং ভ্রমণ সহায়তা হিসাবে এবং কাজ খোঁজার যে মিডিলের টাইম পিরিয়ডটা রয়েছে সেখানে তারা মান্থলি 5,000 টাকা করে কিন্তু বেতন পাবে, অর্থাৎ ভাতা পাবে। তো এটা কে লঞ্চ করেছেন? শ্রমশ্রী প্রকল্প লঞ্চ করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের শ্রীমতী মমতা ব্যানার্জি। তো শ্রমশ্রী প্রকল্প খুবই ইম্পর্ট্যান্ট। এই প্রকল্প কিন্তু রিসেন্টলি লঞ্চ হয়েছে। নেক্সট দেখো, ভারতের প্রথম কোন শহরে রেলওয়ে ট্র্যাকের মাঝে, এখানে তোমরা ছবি দেখতে পাচ্ছ যে দুটো রেলওয়ে ট্র্যাক রয়েছে, তার মাঝে দেখো সোলার প্যানেল। এখানে যেরকম দেখতে পাচ্ছ যে রেলওয়ে ট্র্যাকের মাঝখানে সোলার প্যানেল লাগানো হয়েছে, অর্থাৎ ট্রেন যেটুকু টাইমে যায় খুব বেশি হলে 2 থেকে 3 সেকেন্ড বা মিনিট, 2 থেকে 3 মিনিট টাইম লাগে। তো বাকি সময় তো ট্র্যাকের মধ্যে সোলার এনার্জি ইনস্টল করা যেতেই পারে। তো ওই ট্র্যাকের মধ্যে কিন্তু এই রিমুভেবল সোলার প্যানেল এগুলো কিন্তু বসানো হয়েছে, ইন্ডিয়ান রেলওয়ে থেকে করেছে। এটা প্রথম কোন শহরে লঞ্চ করা হয়েছে? এটা প্রথম লঞ্চ করা হয়েছে বারাণসীতে। ঠিক আছে, অপশান বি। এবার এই প্রজেক্টটা যখন ফাইনালাইজ হবে তখন সেটা আরও অনেক জায়গায় কিন্তু ইমপ্লিমেন্ট করা হবে, অর্থাৎ রেল লাইনের মাঝখানে সোলার প্যানেল লাগানোর কাজ ইন্ডিয়ান রেলওয়ে থেকে করা হচ্ছে। বারাণসী এটা সঠিক উত্তর হবে। নেক্সট দেখো কি বলছে, নিম্নলিখিত কোন প্রকল্পসমূহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা দিবস উপলক্ষে লঞ্চ করেছেন? অর্থাৎ 15ই আগস্ট 79th যে ইন্ডিপেন্ডেন্স ডে আমরা পালন করলাম, সেখানে লালকেল্লা থেকে ভাষণ প্রদানের সময় নরেন্দ্র মোদী কী কী প্রকল্প বা উদ্দেশ্য এখানে লঞ্চ করেছেন বা ঘোষণা করেছেন? তো এখানে সঠিক উত্তর দেখো সবগুলিই হবে, কারণ এখানে অপশানগুলো যদি আমরা পড়ি যে বিকশিত ভারত রোজগার যোজনা এই লঞ্চ করেছে, বেসরকারি খাতে যারা কাজ করে অর্থাৎ প্রাইভেট সেক্টরে যারা কাজ করে তারা প্রথম মাসের 15,000 টাকা বেতন অতিরিক্ত পাবে। নেক্সট বলছে সুদর্শন চক্র, অর্থাৎ যে আমাদের যে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে ভারতের, সেটা 2035 সালের মধ্যে সুদর্শন চক্র তার নাম রাখা হয়েছে, সেটা চালু হয়ে যাবে। আর জিএসটি রিফর্ম কিন্তু দিওয়ালি গিফট হিসাবে নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন। তো জিএসটি রিফর্ম কিন্তু এখানে আনা হচ্ছে। তারপর সমুদ্রের নিচে লুকিয়ে থাকা মিনারেলগুলো খোঁজার জন্য জাতীয় গভীর জল অনুসন্ধান মিশন, এটাও কিন্তু লঞ্চ করার কথা প্রধানমন্ত্রী জানিয়েছেন। অর্থাৎ অপশান ই সবগুলোই কিন্তু উত্তর হবে। নেক্সট দেখো কি বলছে, 31 নম্বর কোশ্চেন। তার আগে দেখো, যারা এখনও আমাদের ক্লাস জয়েন করনি, তোমরা ভাবছো যে কারেন্ট অ্যাফেয়ার্স কোথা থেকে পড়বো বা কিভাবে পড়বো, তো সমস্তটা একটা ক্লাস তোমরা করে দেখতে পারো। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, তোমরা ডেমো ক্লাসে জয়েন করতে পারো এবং ক্লাস করে দেখো। কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস স্ট্যাটিক জিকে দুটোই কিন্তু খুব সুন্দরভাবে তোমাদেরকে এখানে কভার হয়ে যাবে এবং উইকলি একটা করে ক্লাস পাবে। গুগল মিট অ্যাপের মাধ্যমে ক্লাস হবে। বাংলা ইংরেজির যে কোনো একটি ভাষায় তোমরা এখানে পিডিএফ পেয়ে যাবে, বাংলা এবং ইংরেজিতে তোমরা পিডিএফ পেয়ে যাবে। মান্থলি মাইনে রয়েছে, এমসিকিউ টেস্ট পাবে এবং ডেসক্রিপটিভ যে কারেন্ট অ্যাফেয়ার্স সেটা কিন্তু এখানে আলোচনা হবে। তো একদিন তোমরা ক্লাস করে দেখো, ক্লাস করে দেখার পর তোমরা ডিসিশন নাও যে তোমাদের আপকামিং এক্সামের জন্য কতটা হেল্প করবে ক্লাস।
তারপর তোমরা এই ক্লাসে জয়েন করবে। একদিন ডেমো ক্লাস করে দেখো। তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো 8597915994। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা আমাদের ক্লাস যুক্ত হতে পারো এবং হোয়াটসঅ্যাপ করে তোমরা কিন্তু ডেমো ক্লাসের জন্যও আমাকে জানাতে পারো। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাই। 31 নম্বর কোশ্চেন, হোয়াই দ্য কনস্টিটিউশন ম্যাটার্স। এখানে ছবিতেই তোমরা দেখতে পাচ্ছ হোয়াই দ্য কনস্টিটিউশন ম্যাটার্স। এই বইটা কে প্রকাশ করেছেন? ছবিতে আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রাক্তন প্রধান বিচারপতি 50তম, বর্তমানে আছেন সঞ্জীব গাভাই। সঞ্জীব গাভাই না, বি.আর. গাভাই, সরি, বি.আর. গাভাই অর্থাৎ ভূষণ রামকৃষ্ণ গাভাই। তিনি বর্তমানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে রয়েছেন। তো ডি.ওয়াই চন্দ্রচূড় তিনি 50তম ছিলেন। তো তার লেখা এই বইটার নাম হচ্ছে হোয়াই দ্য কনস্টিটিউশন ম্যাটার্স। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 32 নম্বর। দেখো, কত সালে নিজস্ব স্পেস স্টেশন অর্থাৎ ভারতীয় অন্তরিক্ষ স্টেশন, বিএএস, ভারতীয় অন্তরিক্ষ স্টেশন, এটা লঞ্চ করার পরিকল্পনা করেছে কে? ইসরো থেকে এটা লঞ্চ হবে। কত সালের মধ্যে নিজস্ব স্পেস স্টেশন লঞ্চ হবে? এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থাৎ 2035 সালে। 2035 সালে কিন্তু ভারতীয় নিজস্ব স্পেস স্টেশন এটা লঞ্চ হয়ে যাবে। তো দেখো, বর্তমানে দুটো রয়েছে, আইএসএস রয়েছে অর্থাৎ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, এবং চীনের তিয়াঙ্গান একটা স্পেস স্টেশন। এই দুটোই বর্তমানে কাজ করছে। তো 2035 সালে কিন্তু ভারতও নিজস্ব স্পেস স্টেশন লঞ্চ করবে। নেক্সট দেখো, এখানে তোমরা ছবি দেখতে পাচ্ছ যে ভারতের স্পেস ক্যাপসুল যেটা হবে তার ছবি। নেক্সট দেখো 33 নম্বর, সম্প্রতি কোন কোম্পানি নিউ দিল্লিতে তাদের প্রথম অফিস খুলবে বলে ঘোষণা করেছে? তো এখানে একটা এআই সংস্থা তোমরা দেখতে পাচ্ছ, ওপেন এআই, তারা কিন্তু নিউ দিল্লিতে তাদের প্রথম অফিস খুলবে। এবং এটা একটা আমেরিকান কৃত্রিম বুদ্ধিমত্তা একটা গবেষণা সংস্থা ওপেন এআই। প্রতিষ্ঠাতা হচ্ছেন ইনি স্যাম অল্টম্যান। নাম কি? স্যাম অল্টম্যান। আমরা অনেকেই হয়তো চ্যাট জিপিটি ইউজ করেছি, তো এইগুলো তাদেরই প্রতিষ্ঠা, মানে তাদেরই একটা প্রোডাক্ট। তো ওপেন এআই তারা কিন্তু দিল্লিতে তাদের অফিস প্রতিষ্ঠা করছে। ঠিক আছে, নেক্সট দেখো 34 নম্বর কি বলছে, কোন ভারতীয় সংস্থা প্রথম মালয়েশিয়ায় 10 লাখ মার্কিন ডলার মূল্যের মেট্রো রেল প্রজেক্ট কিন্তু পেয়েছে? 10 লাখ টাকা মূল্যের, অর্থাৎ খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যে প্রথম ইন্ডিয়ান কোম্পানি হিসাবে এত বড় একটা অ্যাচিভমেন্ট। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে বিইএমএল লিমিটেড। এটা সঠিক উত্তর হবে ভারত আর্থ মুভার্স লিমিটেড, বিইএমএল লিমিটেড। তো দেখো অ্যানালাইসিস দেখো যে বিইএমএল লিমিটেড, এখানে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ মেট্রো রেল প্রজেক্টে তাদের কাজ করে এবং ট্রান্সপোর্ট সিস্টেমের সংস্কার ও পুনর্নির্মাণের জন্য 1 মিলিয়ন মার্কিন ডলার মূল্যের একটা আন্তর্জাতিক চুক্তি তারা মালয়েশিয়া গভর্নমেন্টের সাথে করেছে। ঠিক আছে, নেক্সট 35 নম্বর, ভারতের প্রথম সম্পূর্ণ ডিজিটাল স্বাক্ষর রাজ্য কোনটি? সম্পূর্ণ ডিজিটাল স্বাক্ষর, ডিজিটালি স্বাক্ষর রাজ্য হচ্ছে কেরালা। কেরালা হচ্ছে ভারতের প্রথম সম্পূর্ণ ডিজিটাল স্বাক্ষর রাজ্য। তো এখানে দেখো ডিজি কেরালাম বলে একটা প্রকল্প লঞ্চ করেছিলেন কেরালার যিনি সিএম রয়েছেন পিনারাই বিজয়ন মহাশয়। তো ডিজি কেরালাম 2023 সালে এটা লঞ্চ হয়েছিল এবং এর মাধ্যমে কী হয়েছিল, বয়স নির্বিশেষে সকল মানুষকে ডিজিটাল সাক্ষরতা এবং পরিষেবা প্রদান করা হয়। এই প্রকল্পের ফলে কেরালা সম্পূর্ণ ডিজিটালি একটা লিটারেট স্টেট হিসাবে কিন্তু পরিগণিত হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো 36 নম্বর, ভারত এবছর কততম জাতীয় মহাকাশ দিবস অর্থাৎ ন্যাশনাল স্পেস ডে পালন করলো? ন্যাশনাল স্পেস ডে কবে পালন করা হয়? ন্যাশনাল স্পেস ডে পালন করা হয় 23শে আগস্ট। তো এই বছর দ্বিতীয় কিন্তু এই মহাকাশ দিবস এটা পালন করা হয়েছে। ইসরো এই দিনটির ঘোষণা করেছিল এবং কেন্দ্রীয় সরকার এই দিনটিকে পালন করছে। ঠিক আছে, তো আমরা ইসরোর প্রতি খুবই আমরা গর্বিত যে গগনযান, চন্দ্রযান এবং
ভারতের নিজস্ব স্পেস স্টেশন, এগুলো সমস্তটাই কিন্তু ধীরে ধীরে লঞ্চ হচ্ছে। তো ন্যাশনাল স্পেস ডে পালিত হচ্ছে 23শে আগস্ট, এবং থিম দেখো, আর্যভট্ট টু গগনয়ান, অ্যানসিয়েন্ট উইজডম টু ইনফিনিট পসিবিলিটিস। এই থিম রাখা হয়েছে। 23শে আগস্ট হচ্ছে ন্যাশনাল স্পেস ডে। নেক্সট দেখো 37 নম্বর কোশ্চেন, 134তম ডুরান্ড কাপ 2025 ডুরান্ড কাপ। এখানে প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু তিনি কাপ আনভেল করছেন, এবং যে আমাদের 3টে প্রতিরক্ষা বাহিনীর হেডও এখানে রয়েছে, 4টে। তো 134তম ডুরান্ড কাপ, এটাই বিজয়ী হয়েছে কোন দল? বিজয়ী হয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড। কোন দলকে পরাজিত করেছে? দেখো, আমাদের কলকাতার যুবভারতীতে এটার ফাইনাল আয়োজিত হয়েছিল। ডায়মন্ড হারবার এফসিকে পরাজিত করে কিন্তু বিজয়ী হয়েছে কে? নর্থ ইস্ট ইউনাইটেড। নেক্সট কোশ্চেন, রাইট ব্যাংক, RYT, রাইট ব্যাংক বিশ্বের প্রথম এআই পাওয়ার্ড ব্যাংক। এটা চালু করেছে কোন দেশ? বিশ্বের প্রথম এআই পাওয়ার্ড ব্যাংক। এটা সঠিক উত্তর হয়ে যাবে মালয়েশিয়া বিশ্বের প্রথম এআই পাওয়ার্ড ব্যাংক লঞ্চ করেছে। নেক্সট দেখো 39 নম্বর কোশ্চেন, RBI এমপিসি অর্থাৎ মনিটারি পলিসি কমিটি, তার নতুন সদস্য হিসেবে কে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তর কী হয়ে যাবে? ইন্দ্রনীল ভট্টাচার্য। এখানে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ অপশান সি, ইন্দ্রনীল ভট্টাচার্য, তিনি RBIয়ের এমপিসি যে কমিটি রয়েছে তার একজন মেম্বার হিসেবে নিযুক্ত হয়েছেন। নেক্সট দেখো, ভারতের জাতীয় ক্রীড়া দিবস যে পালিত হয় তার কোন ক্রীড়াবিদের জন্মদিন উপলক্ষে পালিত হয়? এটা সঠিক উত্তর হয়ে যাবে মেজর ধ্যানচাঁদ, অর্থাৎ হকির জাদুকর আমরা বলে থাকি, বা উইজার্ড বলা হয়, হকির জাদুকর ধ্যানচাঁদ। ঠিক আছে, তো তার জন্মদিবস উপলক্ষে এই দিনটি পালিত হয়। দেখো 29শে আগস্ট জাতীয় ক্রীড়া দিবস পালিত হয়। এখানে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ খেলাধুলা এবং শারীরিক ক্রিয়াকলাপের উপর গুরুত্ব দেওয়ার জন্য এই দিবসটা পালিত হচ্ছে, এবং কেন্দ্রীয় যুব বিষয়ক ইউথ অ্যাফেয়ার্স এবং ক্রীড়ামন্ত্রী কে রয়েছেন? মনসুখ মান্ডাভিয়া। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 41 নম্বর, কোথায় 2025 ওয়ার্ল্ড চেস কাপ, অর্থাৎ ফাইড মানে হচ্ছে ফেডারেশন যেটা আছে, চেস ফেডারেশন। তো চেস রিলেটেড, এটা দাবা রিলেটেড একটা ওয়ার্ল্ড কাপ। তো সেটা কোথায় আয়োজিত হবে? 2025 সালেরটা গোয়াতে আয়োজিত হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো 42 নম্বর, সম্প্রতি কেন্দ্রীয় সরকার যে আদিবাসী বিষয়ক মন্ত্রক রয়েছে তারা বিশ্বের বৃহত্তম ট্রাইবাল গ্রাসরুট লিডারশিপ প্রোগ্রাম আয়োজন করেছে। এটার নাম কি রাখা হয়েছে? এটার নাম রাখা হয়েছে আদি কর্মবীর অভিযান, আদি কর্মযোগী অভিযান। ঠিক আছে, তো অপশান বি এটা সঠিক উত্তর হবে, আদি কর্মযোগী অভিযান। ঠিক আছে, এটা হচ্ছে বিশ্বের বৃহত্তম ট্রাইবাল গ্রাসরুট লিডারশিপ প্রোগ্রাম। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, সম্প্রতি প্রয়াত হয়েছেন লা গণেশন আইয়ার, তিনি কোন গুরুত্বপূর্ণ পদে ছিলেন? এখানে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। তো লা গণেশন আইয়ার তিনি রাজ্যপাল ছিলেন। ঠিক আছে, সত্যপাল মালিক এবং লা গণেশন আইয়ার দুজনেই রাজ্যপাল ছিলেন, দুজনেই সম্প্রতি প্রয়াত হয়েছেন। তো লা গণেশন আইয়ার সম্পর্কে আমরা যদি দেখি, তিনি মণিপুরের রাজ্যপাল ছিলেন এবং পশ্চিমবঙ্গের রাজ্যপালও ছিলেন কিছুদিনের জন্য। 18 জুলাই 2022 থেকে 17 নভেম্বর 2022 পর্যন্ত তিনি কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদেও ছিলেন। ঠিক আছে, বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্যপাল রয়েছেন সিভি আনন্দ বোস। ঠিক আছে, নেক্সট দেখো FSSAI অর্থাৎ ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া, তার যে নতুন সিইও পদে কে নিযুক্ত হয়েছেন? এখানে ছবিতে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রোজিত পুনহানি মহাশয়, তিনি FSSAI যেটা রয়েছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি, তার নতুন সিইও পদে নিযুক্ত হয়েছেন। নেক্সট দেখো
2008 সালে এফএসএসআই প্রতিষ্ঠিত হয়, সদর দপ্তর নিউ দিল্লিতে অবস্থিত। আরও যে অপশান নতুন অ্যাপয়েন্টমেন্টগুলো হয়েছে দেখো, আরভিএনএল, তার সিএমডি হিসাবে কি নিযুক্ত হয়েছেন? এসসি জৈন। পেমেন্ট কাউন্সিল অফ ইন্ডিয়া, তার যে চেয়ারপারসন সেটা হচ্ছে বিশ্বাস প্যাটেল। বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট, এটা হচ্ছে অজয় সিং। পরবর্তী কোশ্চেন দেখো 45 নম্বর। ভারতের প্রথম বেসরকারি রেলওয়ে স্টেশন, অর্থাৎ প্রাইভেট যে রেলওয়ে স্টেশন সেটা হচ্ছে গোমতীনগর রেল স্টেশন। এখানে ছবি দেখো, গোমতীনগর রেল স্টেশন। তো এটি কোন রাজ্যে অবস্থিত? এটি উত্তরপ্রদেশে অবস্থিত, লখনৌতে এটা আছে। ভারতের প্রথম বেসরকারি রেলওয়ে স্টেশন গোমতীনগর রেলওয়ে স্টেশন। নেক্সট দেখো 46 নম্বর কোশ্চেন। ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স আইএসএ যেটা, তার 107তম সদস্য দেশ কোনটি? 107তম সদস্য দেশ হবে মলডোভা। মলডোভা হচ্ছে 107তম সদস্য দেশ। তো এখানে দেখো 2015 সালে প্যারিসে অনুষ্ঠিত COP21 যেটা বৈঠক হয়েছিল, সেখানে ভারত ও ফ্রান্স কিন্তু যৌথভাবে এই জোট গঠনের কথা বলেছিলেন, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স। এর সদর দপ্তর গুরুগ্রামে অবস্থিত। নেক্সট কোশ্চেন দেখো 47 নম্বর। 2025 সালে 79th বা 79তম স্বাধীনতা দিবস উদযাপন করেছি আমরা। তো এই স্বাধীনতা দিবসের থিম কি রাখা হয়েছিল? থিম রাখা হয়েছিল নয়া ভারত। নয়া ভারত এটা হচ্ছে এই বছরের অর্থাৎ 2025 সালের স্বাধীনতা দিবসের থিম রাখা হয়েছিল। আপকামিং এক্সামে কিন্তু এই থিমটা আসবে, ঠিক আছে। নেক্সট দেখো 48 নম্বর কোশ্চেন দেখো কি বলছে। ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্সের অধীনস্থ জিসিসি ইন্ডিয়ার ট্রেড কমিশনার হিসাবে নিযুক্ত প্রথম ভারতীয় মহিলা, অর্থাৎ প্রথম ভারতীয় মহিলা হিসাবে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স যেটা রয়েছে তাদের ইন্ডিয়া ট্রেড কমিশনার হিসেবে কে নিযুক্ত হয়েছেন? এটা সঠিক উত্তর হয়ে যাবে জিনাত কুরেশি। জিনাত কুরেশি তিনি কিন্তু নিযুক্ত হয়েছেন। এখানে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ জিনাত কুরেশি, তিনি প্রথম মহিলা হিসাবে কিন্তু এই পদে নিযুক্ত হয়েছেন। নেক্সট দেখো, ইন্ডিয়াস ফার্স্ট স্মার্ট ইন্টেলিজেন্ট ভিলেজ, স্মার্ট ইন্টেলিজেন্ট ভিলেজ হচ্ছে সতনাসি গ্রাম। গ্রামটার নাম হচ্ছে সতনাসি, ঠিক আছে। এটা কোন রাজ্যে অবস্থিত কোশ্চেন আছে। তো এটা সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশান এ মহারাষ্ট্র। মহারাষ্ট্রের সতনাসি গ্রাম হচ্ছে ভারতের প্রথম স্মার্ট ইন্টেলিজেন্ট ভিলেজ। তো এখানে কি ব্যবস্থা রয়েছে দেখো, কি কি ফেসিলিটি। দৈনন্দিন জীবনে অত্যাধুনিক প্রযুক্তি, যেমন ড্রোন মাধ্যমে কৃষিকাজ, তারপর সেচ ব্যবস্থা, মোবাইল ব্যাংকিং, ডিজিটালাইজড স্কুল এবং যে সিকিউরিটির ব্যবস্থা সেগুলো কিন্তু ডিজিটালাইজড করা হয়েছে। তাই এটাকে কি বলা হচ্ছে? ইন্ডিয়াস ফার্স্ট ডিজিটালাইজড স্মার্ট ইন্টেলিজেন্ট ভিলেজ, তাই বলা হচ্ছে, ঠিক আছে। সতনাসি গ্রাম মহারাষ্ট্রে অবস্থিত। নেক্সট আজকের লাস্ট কোশ্চেন। আগস্ট মাসের 50টা যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ। 50টা কারেন্ট অ্যাফেয়ার্স খুবই গুরুত্বপূর্ণ। তো আপকামিং সমস্ত এক্সামের জন্যই এই কোশ্চেনগুলো কিন্তু ইম্পর্টেন্ট। শেষ কোশ্চেন আজকের দেখো, পশ্চিমবঙ্গের আলিপুর চিড়িয়াখানার প্রথম মহিলা অধিকর্তা, প্রথম ওম্যান হেড হিসাবে কে নিযুক্ত হয়েছেন? তো আলিপুর চিড়িয়াখানা কলকাতায় অবস্থিত, এটার প্রথম মহিলা হিসেবে নিযুক্ত হয়েছেন তৃপ্তি সাহা। তৃপ্তি শাহ তিনি কিন্তু আলিপুর চিড়িয়াখানার প্রথম মহিলা অধিকর্তা হিসেবে নিযুক্ত হয়েছেন, ঠিক আছে। আরেকবার কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস সম্পর্কে তোমাদেরকে বলে দিই যে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমাদের সাথে যুক্ত হতে পারো, এবং আমাদের পেপার যুবকৃষ্টি পত্রিকা এটা কিন্তু রিসেন্টলি বন্ধ হয়ে গেছে, এটা রিলিজ হচ্ছে না। তো তোমরা যারা পেপার পাচ্ছ না তাদের জন্য আমি ক্ষমা প্রার্থী। তোমরা আমাদের এই ক্লাস যুক্ত হতে পারো। পেপারের মতোই তোমাদের সেম ম্যাটেরিয়াল কিন্তু এখানে থাকবে, সেম কোয়ালিটি ম্যাটেরিয়াল তোমরা এখানে পাবে, এবং প্লাস ক্লাস তোমরা পাবে, প্রিন্টেবল পিডিএফ পেয়ে যাবে, ডাউট ক্লিয়ারিং পাবে, ইন্টারেক্টিভ সেশন পাবে, ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা পাবে, এমসিকিউ টেস্ট থাকবে, এবং মাসিক বেতনের মাধ্যমে কিন্তু তোমরা এখানে ক্লাস করতে পারবে, ঠিক আছে। তোমরা এই ক্লাসে যুক্ত হতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে 8597915915
994। সমস্ত পরীক্ষার জন্যই কিন্তু আমাদের এই ক্লাস গুরুত্বপূর্ণ হবে। তোমরা যারা ডেমো ক্লাসও করতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, ক্লাস করে দেখো, তারপর তোমরা ক্লাসে জয়েন করবে, ঠিক আছে? তো সকলকে থ্যাংক ইউ আমাদের এই ভিডিওটা দেখার জন্য, এবং তোমাদের হেল্পফুল লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং কমেন্ট ও শেয়ার করে দেবে। ক্লাসে যারা জয়েন করবে তারা হোয়াটসঅ্যাপ করতে পারো। ধন্যবাদ সবাইকে।